আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। নুরুল হক নূরের উপর হামলা সুপরিকল্পিত এবং হামলাকারীরা প্রস্তুতি নিয়ে এসেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত নূরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নূরের উপর হামলার একদিন পার হয়ে যাওয়ার পরও কারো বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই জামায়াত নেতা। বলেন, এ ঘটনার ভেতরে কোনো দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এ সময় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে গণ অধিকার পরিষদের দাবির প্রতি সমর্থন জানান তিনি। তাহের বলেন, নুরুল হক নূরের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার প্রয়োজন হলে দ্রুত সে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান ডাক্তার তাহের। কিন্তু যেভাবে রক্তাক্ত করেছে বোঝা গেল তাকে চিনেই করেছে এবং তাকে টার্গেট করেই করেছে। এবং পূর্ব থেকেই এই ধরনের যদি পরিকল্পনা না থাকতো তাহলে হঠাৎ করে একটি দল যারা এই দেশে নাই বিতাড়িত এবং তাদের সহযোগী যারা ঘর থেকে বেরোতে পারে না তারা হঠাৎ করে কিভাবে এত বড় আক্রমণ করতে পারে। তাহলে আগে প্রস্তুতি ছিল এবং ষড়যন্ত্র ছিল, পরিকল্পিত ছিল। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের ওপর আক্রমণকারী প্রত্যেককে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি একথা বলেন। নুরুল হক নূরসহ কাকরাইলে হামলার ঘটনায় কারা জড়িত দল মত নির্বিশেষে তাদের দ্রুত খুঁজে বের করা হবে। স্বচ্ছতার সঙ্গে এই বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেওয়া হয় বিবৃতিতে। নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ খবর নিতে এরই মধ্যে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রয়োজনে সরকারি খরচে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়। ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, গণ অধিকার পরিষদের মিছিল থেকে মাগরিবের নামাজের পর ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের অফিসে হামলা চালায় এবং একটি গেট ভাঙচুর করে। পরে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। হামলাকারীদের ইট পাটকেল নিক্ষেপে কয়েকজন সংবাদকর্মীও আহত হন। এর আগে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, দেশে মবতন্ত্র চলছে, তা বন্ধ করতে হবে। আর নুরুল হক নূরের আহত হওয়া সহ ওই দিনের পুরো ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি। তার দাবি, জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দেওয়ার পরিকল্পনার অর্থ হল নির্বাচন পণ্ড করার পরিকল্পনা। এখন পর্যন্ত 6টি জেলায় পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে, প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধ, এবং প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধের জন্য আমরা রাষ্ট্রীয় পদক্ষেপ আশা করছি। রাষ্ট্র যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে রাষ্ট্র থাকছে না। সরকার যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকার নাই। সরকার আছে, এটা সরকারকে প্রমাণ করতে হবে নিরাপত্তা প্রদান করে। লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, মবতন্ত্র যদি দমন না হয়, তাহলে আমরা মনে করি সেই নির্বাচনে যাওয়ার ব্যাপারে জাতীয় পার্টি অনেকবার চিন্তা করবে। বাট আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের নির্বাচনী আমেজ চলছে। এই মুহূর্তে কেউ নির্বাচনের বিরুদ্ধে কথা বললে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। দুপুরে নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের ইতিহাস এদেশের গণতন্ত্র হত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসবাদের ইতিহাস। সুষ্ঠু গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হলে দেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না। তিনি আরও বলেন, যে সমস্ত সংস্কার ঐক্যমত্য কমিশনের সর্বসম্মতিতে গৃহীত হয়েছে সে সমস্ত সংশোধনীগুলো কেবলমাত্র জনগণের ম্যান্ডেট প্রাপ্ত নির্বাচিত সংসদই করতে পারে। যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে, আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া।
আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমান পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন নিয়ে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিষয়ে বিচারিক তদন্ত কমিটি গঠিত হয়েছে। এর সঙ্গে কারা সংশ্লিষ্ট ছিল সেটি বেরিয়ে আসবে বলে তিনি জানান। হামলাকারী লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল বলেও নিশ্চিত করেছেন প্রেস সচিব। আগামী ফেব্রুয়ারির নির্বাচন কোনো শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে রুখে দিতে পারবে না বলেও মন্তব্য করেন শফিকুল আলম। সমসাময়িক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে খবর দেন তিনি। 15 ফেব্রুয়ারির আগে, মানে রোজার আগে ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা হবে। আর এই গভর্নমেন্ট এই যে ঘটনাটা কালকে যে ঘটলো সেই ঘটনাটার নিন্দা জানিয়েছে এবং এটার ইম্পার্শিয়াল যাতে প্রোব হয় সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা অলরেডি আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে। বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। ডাকসু নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনভর ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। এদিকে ডাকসুকে নিয়মিত করা ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান 48 দফা ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। নূর হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। লিফলেট হাতে ভোটারদের কাছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হল সংসদের প্রার্থীরাও। আবাসন সমস্যা থেকে শুরু করে খাবারের মান ঠিক নেই, তারপরে রিডিং রুমের সমস্যা, নিরাপত্তা সমস্যা। অ্যাটেনিগস সিটের সুন্দর একটা ব্যবস্থাপনার আমি যাব ইনশাআল্লাহ, ইফ আই ক্যান বি ইলেক্টেড। এন্ড 2 নম্বর বিষয় হচ্ছে আমার অ্যাটেনিগস হলের সিকিউরিটিকে আমি ইনশিওর করব ইনশাআল্লাহ। আমাদের হলের মূল সমস্যাগুলো আবাসন, খাদ্য এবং একটা স্বাস্থ্যকর পরিবেশ, তার কোনোটি নিশ্চিত করা হয়নি। গণনমে যে মেধাকে পচানো হয়েছে সে পচানো জীবাশ্ম থেকে আমি আবার নতুন করে চারা গাছ জন্মাবো। এদিকে আবাসিক হল ও একাডেমিক অঙ্গনকে রাজনীতি মুক্ত রাখাসহ 48 দফা ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্র যন্ত্রণানীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। ডাকসুর ভোট গ্রহণ উপলক্ষে আগামী 9 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর 4 দিন সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় সুযোগ তৈরি করেছে উল্লেখ করে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, চলতি অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজার থেকে $2 বিলিয়ন বেশি রপ্তানি আয় পেতে পারে বাংলাদেশ। গত বছরের তুলনায় চলতি অর্থ বছরে সামষ্টিক অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক হলেও বেশ কয়েকটি সূচকে অবনতি হয়েছে বলে তিনি মনে করেন। রাজধানীর ERF কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ডক্টর জাহিদ হোসেন। আরাফাত ইসলামের রিপোর্ট। সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকাস্থ বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। এ সময় চীন ও ভারতের উপর ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক নীতির ফলে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বাড়ার সুযোগ হয়েছে বলে জানান তিনি। $232 কোটি মতো এক্সট্রা এক্সপোর্ট আমরা এই বছর পেতে পারি। তার মধ্যে ভারত থেকে হলো 120 থেকে 260, আর চায়না থেকে হলো 7 মিলিয়ন থেকে $25 মিলিয়ন। এক বছরের অর্থনৈতিক মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, অর্থনীতিতে গত বছরের চেয়ে চলতি অর্থ বছরে স্বস্তি ফিরেছে, যদিও এই সময়ে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাদে তেমন উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি। সার্বিকভাবে রেমিটেন্স আর মাথাপিছু আয় আর এক্সপোর্টকে যদি আমি বাদ দিই তাহলে দেখা যায় যে অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইকোনমিতে
উল্লেখযোগ্য কোনো উন্নতি ঘটেনি, বরং বেশ কিছু সূচকে নিম্নগামী প্রবণতাটা লক্ষণীয়। বেশ কিছু কারণে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে বলে উল্লেখ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সদস্য। 3টা কারণ বললাম। একটা হলো যে রাঘব বোয়ালদের যারা অর্থ পাচার করতো, ব্যাংক লুটপাট করতো, তাদের ক্ষমতাচ্যুত হওয়া, ইকোনমিক ম্যানেজমেন্টে শৃঙ্খলা ফিরে আসা, যোগ্য লোকদের যোগ্য জায়গায় বসানো, এবং তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের এই ডলারের দাম, কমোডিটি প্রাইসের দাম, সুদের হার। বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, মাইক্রো ইকোনমি দুর্দশাগ্রস্ত হওয়ায় দারিদ্রতার হার বেড়েছে। আয় বাড়ছে ওভারঅল ম্যাক্রো লেভেলে, কিন্তু নিচের লেভেলের লোকজন সেটা পাচ্ছে না, যেটা একটা ফাঁদি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক মতানৈক্য থাকা সত্ত্বেও অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারগুলো এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ডায়রা আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025-এর একটি অধিবেশনে অংশ নিয়ে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্র এবং জবাবদিহিতা, মানবাধিকার হরণ এবং ন্যায় বিচার শীর্ষক এই অধিবেশনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক প্রধান মানবাধিকার কর্মী আইরিন খান এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন অংশ নেন। সারা হোসেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, সেই অবস্থা থেকে বর্তমান সরকার খুব একটা উন্নতি ঘটাতে পারেনি। এমনকি গত 1 বছরেরও বেশি সময়ে মানবাধিকার কমিশনকে এখনও কার্যকর করা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান ধরনের মতপার্থক্য আছে এই বিচারগুলোর ব্যাপারে। সুতরাং আমরা বলছি না যে কে নির্বাচিত হবে, আমরা কিন্তু এখনো জানি না। কে কি ধরনের কাজ করবেন সেটাও আমরা জানি না। আমরা শুধু এটা বলতে চাই যে নানান ধরনের মতানৈক্য আছে, কিন্তু জাতির জন্য বেস্ট হবে এইটা যে যারাই ক্ষমতায় আসবেন তারা যেন প্রপারলি এই বিচার প্রক্রিয়াটা এগিয়ে নেন। সেটাই হচ্ছে জাতীয় প্রত্যাশা এবং এটা ভিকটিম পরিবারের প্রত্যাশা। কক্সবাজারের কোনো হোটেল, মোটেল, নদী ও সাগরের পরিবেশ দূষণ করলে শুধু জরিমানা না করে তা বন্ধ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কক্সবাজারে হোটেল, মোটেলের বর্জ্য চলে যায় বাঁকখালী নদীতে অথবা সাগরে। এতে দূষিত হচ্ছে নদী, সাগর। পরিবেশ মন্ত্রণালয় শুধু তাদের জরিমানা করে ছেড়ে দিচ্ছে, এতে কোনো কাজই হচ্ছে না। দুপুরে কক্সবাজার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এখানে যে হোটেলগুলো আছে, যে হোটেলগুলোর নদী দূষণ করছে, আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয়। আমি বলেছি শুধু ফাইন করলে হবে না, 1-2টা করে বন্ধ করে দিতে হবে। কারণ বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে, 2 লক্ষ 4 লক্ষ টাকা ফাইন দিতে কোনো অসুবিধা নেই। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। নারায়ণগঞ্জে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের চিকিৎসার জন্য জেলার 10টি আইসিইউ শয্যাসহ 4টি ডেঙ্গু কর্নার চালু করেছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালগুলোতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 477 জন। এর মধ্যে 464 জনকে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন AFM মশিউর রহমান জানান, ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ জেলায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এছাড়া চিকুনগুনিয়া ও ভাইরাসজনিত জ্বর নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীরা ভিড় করছেন। এদিকে এডিস মশার প্রতিরোধে মশক নিধন, সচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছেন সিটি কর্পোরেশন। মেহেরপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল শুরু হয়েছে। সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে এর উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আমান। আয়োজকরা জানান, দীর্ঘদিন পর এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় শহর জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিয়েছেন।
চাঁদপুরে তাঁতিদল নেতার ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের তাঁতিদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে টানানো ব্যানার ফেস্টুন ভেঙে ফেলে দুর্বৃত্তরা। নেতাকর্মীরা এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের ১ লাখ পোনা অবমুক্ত করেছে রোটারি ক্লাব অফ সোনারগাঁও। এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ সোনারগাঁওয়ের ঢাকা সভাপতি মোনা ইকবাল, জেনারেল সেক্রেটারি কাজী রওনাক হোসেন ও প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক SS আহমেদ। উপাচার্য অধ্যাপক AK ফজলুল হক ভূঁইয়া তার বক্তব্যে বলেন, দেশে মাছের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি চাহিদা পূরণে রোটারি ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয়। এসএসসি ও সমমান পরীক্ষায় GPA 5 প্রাপ্ত প্রান্তিক পর্যায়ের চায়ের দোকানের স্বত্বাধিকারী সন্তানদের স্বীকৃতি দিতে আয়োজন করা হলো নাম্বার 1 বাবার কৃতি সন্তান শীর্ষক সম্বর্ধনা অনুষ্ঠান। রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার 1। গত বছরের ধারাবাহিকতায় এবছর GPA 5 প্রাপ্ত 65 জন শিক্ষার্থীকে সম্বর্ধনা দেওয়া হয়। তাদেরকে দেওয়া হয় এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে মেঘনা গ্রুপ এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ খন্দকার। অনুষ্ঠিত হল চতুর্থবারের মতো বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন 2025-27। রাজধানীর পল্টনের একটি হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি প্যানেলের মিজান ইকবাল নতুন ধারা প্যানেল থেকে 21 জন প্রার্থী এবং হাজী রাশেদ আবুল হোসেন পরিষদ থেকে মোট 17 জন প্রার্থী অংশগ্রহণ করেন নির্বাচনে। সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল 4টা পর্যন্ত। নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভোটাররা। বিলবোর্ডের বিজ্ঞাপনের সাথে জড়িত ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান সহ ব্যবসার উন্নয়ন করাই নির্বাচনের উদ্দেশ্য বলে জানান প্রার্থীরা। 2005 সাল থেকে বিলবোর্ড ব্যবসায়ীদের সেবা দিয়ে আসছে অ্যাসোসিয়েশনটি। 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। তার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলীয় ফটো সেশন সেরেছে আজিজুল হাকিম তামিমের দল। ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 5 সেপ্টেম্বর প্রথম ম্যাচে খেলতে নামবে সফররতরা। বাকি ম্যাচগুলো হবে 7, 10, 12 ও 14 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর লন্ডন পৌঁছে একদিন পর অনুশীলন করবে টিম বাংলাদেশ। 3রা সেপ্টেম্বর আয়ারল্যান্ড অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। মূলত যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সফর করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। এর আগে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর করেছে দলটি। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয়েছে দোলন ছবি আঁকা উৎসব। চিত্রাঙ্কন প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল NTV। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। SM সুলতান শিশু কিশোর বান্ধব শিল্পী তার জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে ছোটদের সৃজনশীলতার প্রদর্শনী অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য বলে মনে করে আয়োজক সংগঠনটি। চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে শিল্পপ্রেমী অভিভাবক এবং শিশু কিশোরদের উপস্থিতিতে। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আজহারুল ইসলাম চঞ্চল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।